এই গণভোট এইটা এগুলো শুধু রাষ্ট্রের অর্থ খরচ, এগুলো প্রত্যেকটা, আই রিপিট, প্রত্যেকটা অবৈধ হবে। আমি নিঝুম মজুমদার যদি জীবিত থাকি, বাড়ি ভাই, আমি আপনাকে ফোন করে বলবো, মনে আছে আপনার প্রোগ্রামে আমি বলছিলাম এটা অবৈধ হবে। আপনি আপনি চোখটা বন্ধ করে আপনি নিশ্চিত থাকতে পারেন ইলেকশন অবৈধ, এই সরকার গ্রহণ অবৈধ, এবং এদেরকে আইনের কাঠগড়াতে দাঁড়াতে, এটার জন্য আপনাকে একেবারেই ধরেন, আপনি যদি মনে করেন যে আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, এটা আপনার উপর দিয়ে গেছে তাই বলছেন, একেবারে বাদ দেন না। আপনি জাস্ট আমাদের পঞ্চম সংশোধনীর রায় দেখেন, আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, আমাদের 16th অ্যামেন্ডমেন্ট দেখেন, 8th অ্যামেন্ডমেন্ট দেখেন, আমাদের দেশের রায় সাপোর্ট করে না এই ঘটনা। আর যেসব বিচারপতিরা এইসব রায় দিয়েছে, আমার হাসি থেকেই বুঝে নেন, আর কিছু বললাম না। আমাদের এখানে ডক্টর রায়হান রশিদ একটা পয়েন্ট উত্থাপন করেছেন, শপথ যে দুটো নেওয়া হবে, প্রথমটা হচ্ছে সংবিধান সমুন্নত করে রাখার শপথ, এবং সেকেন্ডটা যে জনপ্রতিনিধি গণপরিষদের, ওই শপথে গেলেই প্রথম শপথটা ভঙ্গ হবে। রায়হান ভাই অত্যন্ত, বলে রাখা ভালো, রায়হান ভাই আন্তর্জাতিক আইনের অসম্ভব রকমের মেধাবী একজন মানুষ। তিনি যেটা বলেছেন সেটার সাথে আমার পূর্ণ সমর্থন। এবং উনি তো বলেছেন যে, মানে রায়হান ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে, মানে আমার ওই পার্থক্যটা আসলে এই আমাদের মতামতের মধ্যে আমাদের পার্থক্যটা এই জায়গাতেই থাকে। রায়হান ভাই তো ওই পর্যন্ত গেছেন, বুঝতে পারছেন, আমি তো ওই পর্যন্তই যাব না। যেই জিনিসটাকে আমি বলছি ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি, আমি কিভাবে বোঝাই, উদাহরণটা কেমনে আমি দেই, ধরেন আমি আমার যে ঘটনাটা, আমার যে এন্ট্রিটা, এটাই অবৈধ। আমার ওই এন্ট্রির পর ধরেন আমি কোন একটা সিনেমা হলে আমি অবৈধভাবে অনুপ্রবেশ করেছি, ট্রেসপাসার, আমার বিচার তো শুরু হবে ট্রেসপাসার থেকে। আমি ওই সিনেমা হলে ঢুকে মঞ্চে গিয়ে আমি ব্রেক ড্যান্স দিলাম কিনা, আর আমার নাচ কেমন হলো, আমার কোন নাচ হওয়ার পরে আমার কোন নাচ ভালো হয়েছে, ওই আলোচনা তো ভাই অনেক পরে। আমি যে সিনেমা হলের গেটটা ভেঙে ঢুকলাম, আমার বিচার তো শুরু হবে ওইখান থেকে। বুঝতে পেরেছি। রায়হান ভাই যে জায়গাটা বলেছে সেটাও আমি বুঝেছি। রায়হান ভাই দেখাতে চাচ্ছে যে ওরা যেটা করছে ওদের জায়গাতেই কিভাবে জিনিসটা অবৈধ হয়, একটাকে কিভাবে কন্ট্রাডিক্ট করে, সেটা নিয়ে আমি রায়হান ভাইয়ের ওই আলাপ নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। মানে আমার অবস্থানটা হচ্ছে তার একটু আগে, বুঝতে পারছেন ব্যাপারটা? এই কিভাবে বলবেন যাতে তার ভোট দিতে না যায়, কেন বলবেন? প্রথমত হচ্ছে যে যে জিনিসটার অস্তিত্ব নেই সেই জিনিসটা দিতে যেতে বলাটা অত অদ্ভুত একটা ব্যাপার। আমি ভোট দিতে যেতে তখনই বলবো যখন ভোট হবে, যখন ভোটের বদলে একজন আরেকজনের পিঠ চুলকি দিবে, পিঠ চুলকানো অনুষ্ঠান। এইটা যদি বলতো যে 12 তারিখে একটা পিঠ চুলকানো অনুষ্ঠান হবে, আপনারা সবাই আমন্ত্রিত, আমরা পিঠ চুলকানো দেখতে যেতাম। কিন্তু এটা তো আসলে এরা ভোটের নাম করে একটা আসলে কি বলবো, একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে। দেখেন, তারেক রহমান রয়টার ইন্টারভিউতে এই সময় বলেছেন যে একটা দয়া করা আর কি, বঙ্গবন্ধু দৌহিত্র এরা যদি রাজনীতিতে আসতে চায় জনগণ ঠিক করবে। সেটা তো জনগণ ঠিক করবে সে ভোটের মাধ্যমে। আপনি ভোটেই অংশ নিতে দিচ্ছেন না, জনগণ কিভাবে ঠিক করবে সেটা? দেখেন বাড়ি ভাই, আমরা যদি দুজনই ঠিকঠাক ভাবে মনে করতে পারি, তারেক রহমান যখন তার ইলেকশন ঠিক না, রাজনীতি শুরু করে, রাজনীতির একেবারে শুরুর দিকে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেছেন, আপনার মনে আছে মনে হয় না? ওই একই সময়ে আমি যদি ভুল না করে থাকি, সজীব ওয়াজেদ জয় তখন কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তাহলে আমাদের ওই প্রজন্মের রাজনীতিটাকে ভেঙে
আরেকটা রাজনৈতিক সুবাতাসের কথা যখন আমরা বলছিলাম, ফাইন, ওই প্রজন্মটা একটা ভালো প্র্যাকটিস করতে চাইছে, হুইচ ইজ ভেরি গুড। মানে আমি ওই এরাতে আছি এখন। তারেক রহমান বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেছে, মাজারে গেছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। কিন্তু ওই যে বলি, একটা নেকড়ে তার নখ কতক্ষণ লুকাবে? ওই একই মানুষ যখন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করবার জন্য 21শে অগাস্ট ঘটায়, তখন বুঝতে হবে তার ওই যে মাজারে যাওয়াটা, বঙ্গবন্ধুর কবরস্থানের সমাধিতে যাওয়াটা, ওটি ছিল স্টান্টবাজি, কোনো কিছু পাবার আশাতে। আমরা যদি একটু ওই জায়গাতে স্থির থাকি যে আমাদের রাজনীতিটা তো আসলে এমন হতে পারতো। আমাদের আজকের রাজনীতি, আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি, আমি আপনাদের 7 বা 9 হয়েছে, 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে আপনি আজকে আমাদের রাজনীতিকে যেই অবস্থানে দেখছেন, তার প্রধানতম দুটি কারণ। একটি হচ্ছে 21শে অগাস্টের গ্রেনেড হামলা, আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি যখন এটিকে শেষ করে দিল বিচারপতিদের বয়স বাড়ানোর মধ্য দিয়ে। দুটি ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের গণতন্ত্রে ঘটিয়েছে বিএনপি। তা না হলে মোটামুটি আমাদের রাজনীতিবিদদের মধ্যে সরল গরল মানে তর্কাতর্কি, মুখ দেখা দেখি বন্ধ বা মুখ দেখা দেখি সহ মোটামুটি আমার বলবো একটা সৌহার্দ্যের জায়গাতে আমরা ছিলাম। আপনি ক্ষমতাতে, মাত্র আপনার ক্ষমতার 3 বছর হয়েছে, 2001 থেকে 2004। আমি ঠিক কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আপনি আমার সমাবেশে আমাকে গ্রেনেড মেরে আমাকে মেরে ফেলতে চেয়েছেন? এবং সেটি হয়েছে আপনার অলিখিত কার্যালয় থেকে, হাওয়া ভবন। এখন আপনি যদি আমাকে ভূগোল বোঝান যে ওই যে খালাস দিয়ে দিয়েছে সবাইকে, বাংলাদেশের মানুষ আরো ভালো করে এখন বিশ্বাস করে। যদিও আমি নিজেও পারসেপশনের রাজনীতি বিশ্বাস করি না, কিন্তু আমাদের কাছে তো ঢের প্রমাণ রয়েছে যে এটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। মুফতি হান্নান পরিষ্কার ভাবে বলে গেছে যে হাওয়া ভবনে গেছে, কি হয়েছে না হয়েছে। সুতরাং আমাদের রাজনীতি আজকে এই অবস্থাতে এসেছে শুধুমাত্র এই বিএনপি, আরেকটু যদি স্পেসিফিক বলি, তারেক রহমানের কারণে। ফলে মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ। আমাদের রাজনীতিতে দলমত নির্বিশেষে আপনি যদি মানে একটা স্কোর দিতে যান, মির্জা ফখরুলকে হয়তোবা আপনি মন্দের ভালো হিসেবে বলতে পারেন। আমি কোয়াইট শিওর যে আপনি 10টা রাজনীতিবিদকে যদি দাঁড় করিয়ে দেন, কিন্তু এই মানুষগুলোর মুখোশ যখন টুক করে খুলে পড়ে, যেমন নজরুল ইসলাম খান, লোকটাকে দেখলে ভোলা ভালা শ্রমিক লিডার, এই সেই দেখছেন আপনি, হ্যাঁ, মনে হবে যে বাম নেতা দাঁড়িয়ে আছে বিএনপির মাঝখানে। কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষের ময়দান এসে বলছে যে খালেদা জিয়াকে নাকি আমরা খুন করেছি, তখনই আপনি তার এই যে নেকড়ে, যেটা অর্থাৎ বিএনপি করতে হলে আপনার একটা অলিখিত নেকড়ে রূপ লাগবে, যেটা আমরা সবসময় দেখি এটা খুলে পড়ে। ফলে এই যে আমরা যেই লোকটাকে সজ্জন বলছি, সেই লোকটা যখন আওয়ামী লীগকে ব্যান করার পরে তার ওই নেকড়ের নখটা আর লুকোতে পারে না, তখন কিন্তু তার ওই সজ্জন রূপটা আমি আর মনে করতে পারি না। ওই শ্রদ্ধার জায়গাটা, ওই সৌহার্দ্যের জায়গাটা থাকে না। বুঝতে পারছেন? সো এগুলো পুরো স্ট্যান্ডবাজি। আমাদের ভোট পাওয়ার জন্য এই রমেশ দার ওখানে প্রায় 1.5 লক্ষের মতো ভোটার হচ্ছে হিন্দু ভোটার। ওই ভোটারকে কাছে টানার জন্য রমেশ দার বাড়িতে গেছে। এই হলো ঘটনা, আর কিছুই না। আর বঙ্গবন্ধুর দহিত্র রাজনীতি আসবে তার সহমহিমায়, তার নিজের আলোতে। কে কি বললো না বললো, কোথায় কোন সাপোর্ট দিল বা সাপোর্ট দিল না, এটা আমার কাছে মনে হয় ম্যাটার করে না। আপনি খেয়াল করছেন নির্বাচনের প্রচারে তারেক শুধুমাত্র বরিশালে হেলিকপ্টারে গেছেন। ওই পথে সড়কে গেলে পদ্মা সেতু পার হতে হয়, সেজন্যই কি সেটা? কতদিন পদ্মা সেতু এইভাবে? কি ভয়ঙ্কর না? আমি জানি না, আমি আসলেই জানি না উনি হেলিকপ্টারে কেন গেছেন। আমার কোনো সত্যি কথাবার্তার ধারণা নাই। কিন্তু আমাদের যে রাজনৈতিক পারসেপশন,
আমাদের যে রাজনৈতিক অ্যাটলিস্ট যোগ বিয়োগ সমীকরণ, সেখানকার প্রত্যেকটা হিসেব আপনার কথাকে আসলে সাপোর্ট করে। অর্থাৎ আমরা যদি সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স গুলোকে একত্রিত করি, তাহলে ইউ আর কারেক্ট। যদিও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে অকাট্য প্রমাণ দিতে, আমি পারবো না, কিন্তু অ্যাপারেন্টলি প্রাইমা ফেসি আপাত দৃষ্টিতে এই কথাটা মনে হওয়ার তো কোনো কারণ নেই। সো কি ভয়ঙ্কর ঘৃণা, তাই না? ভেতরে বিষের বালি, শুধু ভোটের জন্য মুখ বুজে মুক্ত ফলাও। তাই তো হচ্ছে, তাই হচ্ছে। এই প্রচারণাটা আপনি কিভাবে খেয়াল করেছেন? প্রধান দুই শক্তির, জামাতের মতো একটা সংগঠন এই প্রথম তাদের ইতিহাসে এত সুবিধাজনক অবস্থায় আছে, যেটা কল্পনা করতে পারে তারা কোনোদিন। আপনাকে সত্যি কথা বলবো, টু বি অনেস্ট, আমি ইলেকশনের এরা যেটাকে ইলেকশন বলে, অর্থাৎ যে সিলেকশন, সেটিকে আমি ফলো করছি না। ফেসবুকে নিউজ ফিডে যতটুকু আসে বা মূল ঘটনাগুলো যতটুকু আসে, আমি অতটুকুই দেখছি। কেন জানেন? যে দলটি বাংলাদেশ সৃষ্টির সময় মানুষকে খুন করে রাস্তায় ফেলে গেছে, যেই দলটি মুক্তিযুদ্ধের সময় তাদের পরাজয় যখন নিশ্চিত, তখন তারা এই দেশ যাতে আর কোনোদিন আগাতে না পারে, দেখেন, র্যাট র্যাট নট মানে বিরুদ্ধতা, আমি বলছি র্যাট। র্যাট কিন্তু একটা ভয়াবহ শব্দ। এতই তাদের ক্রুদ্ধতা, ঘৃণা, তারা আমাদের ইন্টেলেকচুয়ালদের মেরে ফেলেছে। এই যে আমাদের ছেলেপেলেই, তাদের তো বিভিন্ন নাম ছিল, কেউ আলবদর, আল শামস, শাহিন ফৌজ, রাজাকার, শান্তি বাহিনী, এরকম অনেকগুলো সেগমেন্টে তারা ছিল। ফলে সেই দলটি যখন মুক্তিযুদ্ধের 55 বছরের মাথাতে বলছে যে ক্ষমতায় গেলে তারা মুক্তিযুদ্ধের আসল ইতিহাস বলবে, যখন তারা এই দেশে উন্মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছে, তখন বুঝতে পারছেন যে আমি একটা পলিটিক্যাল ক্যারেক্টার, রাজনৈতিক ক্যারেক্টার, রাজনীতিতে আমার হয়তোবা পদার্পণ হয়েছে, বলছি, করছি, আমার হয়তোবা প্রত্যেকটা জিনিস খোঁজ রাখাও প্রয়োজন বাড়ি ভাই। কিন্তু ঘৃণা বলে একটা ব্যাপার তো রয়েছে, রুচি বলে একটা ব্যাপার তো রয়েছে। ওই রুচির জায়গাটা থেকে কেন কেন না ইচ্ছে করে না কোনভাবে। মানে বিএনপির আমার অনেক পরিচিত ছেলেপেলে রয়েছে, আমাদের স্কুলের বন্ধু বান্ধব। আমার 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 একটা বন্ধু এবার মনে হয় ইলেকশন করছে বরিশাল থেকে, স্কুলে একসাথে পড়েছি, আমাদের বন্ধুরা বিএনপি করেছে। ওই তাদের নিউজ ফিডে অ্যাটলিস্ট বিএনপির প্রচার গুলোর দিকে যদি আমি একটু তাকাইও, ওই জামাতের প্রচার গুলোর দিকে কেমন জানি গাটা না গুলিয়ে আসে, ঘৃণায়, লজ্জায়। আমি এটা, আমার কাছে এটা অপমান মনে হয়। ফলে আমি জামাতের এগুলো আসলে কিছু খেয়াল করি না। লাভ নাই পারি ভাই। আওয়ামী লীগের ভোট নিয়ে বলেন। আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট আছে বা কি অবস্থা, এই ধরনের মানে আমি কিন্তু মোটামুটি বলা যায় যে মানে প্রচুর মানুষকে এটা জিজ্ঞেস করি, এবং আমি চেষ্টা করি যে আওয়ামী লীগ করে এরকম কোন মানুষকে জিজ্ঞেস না করার জন্য। তো আমি এই মুহূর্তে কলকাতাতে আছি। কলকাতাতে আমার গত 10-12 দিনে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে যারা এখানকার মেডিকেল কলেজগুলোতে এসেছে, মেডিকেলে এসছে। তারা কিন্তু সবাই আওয়ামী লীগ নয়, ভিন্ন মতালম্বী আছে। তো যেহেতু আমার একটা পরিচিতি অল্প বিস্তর হলেও মানুষজন ছবি তুলতে আসে, তারপরে তারা এক ধরনের ভালোবাসা আমার প্রতি লালন করে, ছবি তোলেন, কথা বলেন, দেশ নিয়ে আক্ষেপের কথা বলেন, আবার এটাও বলেন যে আমি তো কখনো আওয়ামী লীগ করিনি, কিন্তু ভাই মুক্তিযুদ্ধের পক্ষে তো আমার একটা অবস্থান ছিল। কেউ বলে আমি বাম দল করতাম, ভাই আসলে মনে হচ্ছে এখন ভুলই করে ফেলেছি। তারপরে কেউ দেখা যাচ্ছে যে খুবই একটা ধরেন প্রোগ্রেসিভ টাইপেরই, ধরেন বিএনপির মধ্যে একটা প্রোগ্রেসিভ অংশ আছে, তারা বলে যে ভাই আপনাদের এই ভুলটা না হলে তো আসলে এত বড় বিপদে পড়তে হতো। মানে একটা পজিটিভ আলোচনা আমাদের সাথে করার চেষ্টা করে, এবং এও বুঝি সেও আসলে খুব একটা আনন্দিত না। ওইরকম একটা জায়গা থেকে যদি কলকাতা কেন্দ্রিক ভিজিটরদের একটা জরিপ আপনি আমাকে বলেন, তাহলে তাদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের রেশিও তারা মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই সময় যদি ভোট হতো, তাহলে তারা ভোট পেত 38 to 43% কাছাকাছি,
কারো কারো মতে সেটা 45-47 পর্যন্ত। এটা হচ্ছে আমি যদি ওই রেশিওটা ধরি, তাদের ভাষ্য অনুযায়ী যে বাংলাদেশ আওয়ামী লীগ আইদার প্রচন্ড যদি বিএনপি এককভাবে ইলেকশন করে তাহলে তারা মনে করে যে মানে তিনটা দল যদি এককভাবে করে আর কি, বা জাতীয় পরিষদ 4টা দল, তারা মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নিরঙ্কুশ ভাবে আগাবে, যাবে 142, 47, 52 এই ধরনের ভোট পাবে। আর যদি এটা হচ্ছে 4টা দল যদি যায়, আর যদি ওরা জোটবদ্ধভাবে করে তাহলে ভোট কিছুটা কমবে, প্রেডিকশনটা আওয়ামী লীগের দিকে ভারী। তখন আমি জিজ্ঞেস করি যে এই ধরনের একটা বৈরী পরিবেশে এটা কি আসলেই খুবই প্র্যাকটিক্যাল কথা বলে আপনার মনে হয়? বলে হ্যাঁ, মানে ঘরে ঘরে একটা জিভে কামড় পড়েছে। জিভে কামড়? বলে হ্যাঁ, মানুষজন মোটামুটি একটু রিগ্রেট করে আর কি ঘরে। আমরা ধরেন অনেক ধরেন আপনাদের এগেনস্টে তো আমরা রাস্তায় নেমেছি, এখন তো ধরেন ওইভাবে পাবলিকলি বলতে একটু লজ্জাও লাগে। তবে এইটা ঠিক যে আমরা আসলে বুঝতে পারিনি যে এরা আসলে এমন। বলে আমরা আসলে ভেবেছিলাম যে আপনারা এটা আপনাদের না থাকার ফলে যেটা হবে যে আপনাদের হয়তো একটা বিচার প্রক্রিয়া চলবে, হয়তোবা চলবে, কিন্তু আপনাদেরকে ব্যান টেন করবে ভাবি নাই। ওনাদের একটা ধারণা ছিল যে আমাদেরকে মনে হয় ইলেকশনে আসতে বাধা থাকবে না, তখন হয়তোবা আমাদের দল থেকেই একটা ইলেকশনের প্রসেস করা হবে, বা সব দল মিলে একটা ইউনুস না অন্য কাউকে দিয়ে একটা ইলেকশন করা হবে। ওরা এই ধরনের একটা প্রেডিকশন করেছিল ইনিশিয়ালি। বলে ভাই ওইসব তো বাদই, যখন দেখলাম যে মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে, আব্দুল লতিফ সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে, মারা হচ্ছে, তারপরে যে পান্না সাহেবের কথা অনেকেই দেখলাম এসে বলে যে এগুলো দেখে আসলে ভাই বুঝলাম যে এরা আসলে একটা দীর্ঘ সময় এদের নখ লুকিয়ে রেখেছে। আপনাদেরকে যখন তারা বলেছে বাক স্বাধীনতা নাই, মূলত আসলে তারা কখনো বাক স্বাধীনতা দিবে না ওইটা মাথাতে রেখে আপনাদের উপরে তারা দোষগুলো চাপিয়েছে। আসলে মূলত ওইটাই তারা দোষটা আপনাদের উপরে চাপাতো, এইটা মানুষজন মনে করে। এবং আমি খুবই নিউট্রাল একটা কথা বললাম আর কি, একদম পুরো পার্টিজান থেকে বের হয়ে। শুধুমাত্র আবারও বলে রাখি, কোট আনকোট, কলকাতাতে যারা চিকিৎসা নিতে আসে এবং যারা আমার সাথে এসে কথা বলে, সেই মানুষগুলোর যেই মতামত সেটার ভিত্তিতে আমি বললাম। সেটা সংখ্যা হয়তো বা খুব বেশি তো আর 10,000 হয়নি, তাই না? যতটুকু হয়েছে ওটার ভিত্তিতে কথাটা বললাম।